একটি লোক স্যাক্সোফোন জড়িয়ে ধরে একটি পুষ্টির ট্যাঙ্কের ভেতর জেগে ওঠে। সে মুখ থেকে পাইপটা বের করে এক দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার সারা শরীরে অসংখ্য টিউব ঢোকানো। হঠাৎ মাথায় কিছু একটা অদ্ভুত অনুভূতি হওয়ায় সে হাত দিয়ে সেটা বের করতে যায়, কিন্তু তখনই সে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। তার চারপাশে হাজার হাজার মানুষ ঠিক তার মতোই এই পুষ্টির ট্যাঙ্কে বন্দী হয়ে আছে, যেগুলোর শেষ কোথায় তার চোখেও দেখা যাচ্ছে না। নিও যখন এই দৃশ্য দেখে অবাক হয়ে আছে, তখনই একটি রোবোটিক পোকা তার সামনে হাজির হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই রোবটটি তার গলা চেপে ধরে। যখন নিশ্চিত হয় নিও নড়াচড়া করতে পারছে না, তখন সে তার মাথার পেছনের প্লাগটি টেনে খুলে দেয়। সাথে সাথে শরীরের সব টিউব খুলে যায় এবং নিওকে একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। কয়েকশো মিটার নিচে পড়ার পর সে একটি নোংরা জলের কুণ্ডে গিয়ে পড়ে। যখন সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই ওপর থেকে একটি আলোর ঝলকানি দেখা যায় এবং একটি রোবট হাত তাকে টেনে তোলে। উদ্ধারকারী আর কেউ নয়, তিনি ছিলেন তার লিডার মরফিয়াস। সে বহুদিন ধরে এই নিওকেই খুঁজছিল। গল্প শুরু হয় এভাবে। দীর্ঘদিন ওই ট্যাঙ্কের ভেতর থাকায় নিওর শরীরের সব পেশি শুকিয়ে গিয়েছিল। তাকে সুস্থ করতে ডাক্তাররা তার শরীরের প্রতিটি স্নায়ুতে রূপোর সূচ ফুটিয়ে ইলেকট্রিক শক দিচ্ছিল, যাতে তার স্নায়ুগুলো আবার সচল হয়। 3 দিন 3 রাত চিকিৎসার পর নিও অবশেষে পুরোপুরি জ্ঞান ফিরে পায়। সে তার মাথার পেছনের সেই ইন্টারফেসটা স্পর্শ করে দেখে, কিন্তু তখনও সে জানত না আসলে তার সাথে কি ঘটেছে। আসলে নিও ছিল একজন সাধারণ ইঞ্জিনিয়ার, যার জীবন একটা ফোনের কলেই চিরতরে বদলে গিয়েছিল। সেই ফোনটি ছিল মরফিয়াসের। সে নিওকে সতর্ক করেছিল যে এক ভয়াবহ বিপদ তার দিকে এগিয়ে আসছে। নিও যখন দরজার দিকে তাকায়, সে দেখে একদল কালো স্যুট পরা মানুষ তাকে খুঁজছে। নিও জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওপর থেকে নিচের উচ্চতা দেখে সে বুঝতে পারে লাফ দেওয়া মানে নিশ্চিত মৃত্যু। শেষমেশ কোনো উপায় না দেখে সে নিজেকে তাদের হাতে ধরা দেয়। নিও বারবার তাদের উদ্দেশ্য জানতে চাইছিল, কিন্তু লোকগুলো তাকে থামানোর জন্য তার মুখ একদম বন্ধ করে দেয়, যেন জাদুকরীভাবে তার মুখটাই চামড়া দিয়ে ঢেকে গেছে। নিও ভয়ে পেছাতে শুরু করে। তখন তারা তাকে টেবিলে শুইয়ে দেয় এবং একটি ছোট্ট যান্ত্রিক পোকা তার পেটের ভেতর ঢুকিয়ে দেয়। পরের মুহূর্তেই নিও চিৎকার করে বিছানায় জেগে ওঠে। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন ছিল নাকি বাস্তবতা। যখনই সে একটু শান্ত হয়, তখন মরফিয়াসের ফোন আবার আসে। মরফিয়াস তাকে বলে যে সে আসলে অন্য এক জগতের ত্রাণকর্তা এবং সে তাকে খুঁজে পেতে নিজের সারা জীবন ব্যয় করেছে। সত্য জানতে নিও মরফিয়াসের সাথে দেখা করতে রাজি হয়। তাকে নিতে আসে এক ছোট চুলের মেয়ে, যার নাম অ্যানি। নিও গাড়িতে ওঠার সাথে সাথেই তাকে বন্দুকের মুখে রেখে জামা খুলতে বলা হয়। এরপর একটি যন্ত্র দিয়ে নিওর পেটের সেই পোকাটি টেনে বের করা হয়। নিও এবার নিশ্চিত হয় যে সেটা কোনো স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। আসলে এই পোকাটি ছিল একটি লিসনিং ডিভাইস। এই কালো পোশাকের লোকেদের লক্ষ্য নিও ছিল না, তাদের লক্ষ্য ছিল মরফিয়াস। অবশেষে তারা গন্তব্যে পৌঁছায় এবং নিওর দেখা হয় মরফিয়াসের সাথে। মরফিয়াস নিওকে বলে, তুমিও অন্যদের মতো একটি কারাগারে জন্মেছ, এমন এক কারাগার যা তুমি ছুঁতে পারো না বা যার গন্ধ নিতে পারো না। এটা আসলে তোমার মস্তিষ্কের একটি কারাগার। মরফিয়াস এই জগৎকে বলে দ্য ম্যাট্রিক্স। কয়েকদিন আগেই নিওর কম্পিউটারে একটি মেসেজ এসেছিল যে ম্যাট্রিক্স তোমাকে দাসে পরিণত করেছে। মরফিয়াস নিওকে 2টো বড়ি দেয়। নীল বড়ি মানে এই মিথ্যে জগতেই আবার ঘুমিয়ে পড়া, আর লাল বড়ি মানে সত্যের মুখোমুখি হওয়া। নিও কোনো দ্বিধা ছাড়াই লাল বড়িটি মুখা দেয়। সত্য জানার তৃষ্ণা তাকে অস্থির করে তুলেছিল। এরপর তাকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক রহস্যময় যন্ত্রপাতি ছিল। লাল বড়িটি আসলে ছিল একটি ট্র্যাকিং প্রোগ্রাম, যা দিয়ে নিওর আসল শরীরকে খুঁজে বের করা যায়। হঠাৎ নিও দেখে একটি ভাঙা আয়না নিজে নিজেই জোড়া লেগে যাচ্ছে। সে আয়নাটা স্পর্শ করতেই আয়নার সেই তরল তার সারা শরীরে লেপ্টে যায় এবং তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই মরফিয়াসরা নিওর আসল অস্তিত্ব খুঁজে পায়। নিও জানতে পারে এখন 1999 সাল নয়, বরং 200 বছর পরের এক ভবিষ্যৎ জগৎ। পৃথিবী এখন এক ধ্বংসস্তূপ, যেখানে কোনো সূর্যের আলো নেই, আছে শুধু অন্ধকার। 21 শতকে মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করেছিল, তখন রোবটরা বিদ্রোহ শুরু করে। মানুষ তাদের আটকাতে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছিল, যাতে রোবটরা সৌরশক্তি না পায়। কিন্তু রোবটরা মানুষের শরীরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করতে শুরু করে। তারা মানুষকে চাষ করতে থাকে এবং তাদের মস্তিষ্ককে শান্ত রাখতে একটি কাল্পনিক জগৎ বা ম্যাট্রিক্স তৈরি করে। নিও জানতে পারে তার এতদিনের জীবন ছিল স্রেফ রোবটদের একটি শক্তির উৎস। মরফিয়াস বিশ্বাস করে নিওই সেই ব্যক্তি যে এই সিস্টেম ধ্বংস করবে। নিওকে তৈরি করতে তার মস্তিষ্কে বিভিন্ন ডেটা এবং যুদ্ধের কৌশল আপলোড করা হয়। সাধারণ মানুষ যেখানে 1 ঘন্টা সহ্য করতে পারে না, নিও সেখানে টানা 10 ঘন্টা ধরে মার্শাল আর্ট আর কুংফু শিখে ফেলে। সে যেন ঈশ্বর প্রদত্ত এক প্রতিভা। এরপর শুরু হয় বাস্তব লড়াইয়ের প্রশিক্ষণ। মরফিয়াস নিজে নিওর সাথে প্র্যাকটিস করতে নামে। নিও খুব দ্রুত লড়াইয়ের কৌশলগুলো আয়ত্ত করে নিলেও শুরুতে সে মরফিয়াসের কাছে হেরে যাচ্ছিল। মরফিয়াস তাকে বোঝায় যে এখানে লড়াই করতে বাতাসের বা শারীরিক শক্তির প্রয়োজন নেই, কারণ এটা পুরোটাই কম্পিউটার কোডিং।
নিও যখন এটা বুঝতে পারে তার গতি অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। সে বাতাসের চেয়েও দ্রুত নড়াচড়া করতে শুরু করে, যা দেখে দলের সবাই অবাক হয়ে যায়। সবশেষে মরফিয়াস তাকে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিতে বলে। সে বলে, তোমাকে বিশ্বাস করতে হবে যে এই জগৎটা বাস্তব নয়, বরং এটা একটা সফটওয়্যার। মরফিয়াস অনায়াসেই লাফ দিয়ে অন্য ছাদে চলে যায়। নিও সাহস করে দৌড়ে গিয়ে লাফ দেয়, কিন্তু সে মাঝপথে নিচে পড়ে যায়। নিও বুঝতে পারে তার বিশ্বাস আরও মজবুত করতে হবে। এখন তারা ম্যাট্রিক্সের ভেতরে একটি মিশনে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তারা জানত না যে তাদের মধ্যেই একজন বিশ্বাসঘাতক রয়েছে। সাইফার নামের সেই সদস্য ম্যাট্রিক্সের আরামদায়ক মিথ্যে জীবনের লোভে শত্রুপক্ষ এজেন্ট স্মিথের সাথে হাত মেলায়। সে তাদের লোকেশন ফাঁস করে দেয়। নিওরা যখন ম্যাট্রিক্সের ভেতরে পৌঁছায়, তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের জন্য সামনে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। সবকিছু আগের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে এবং নিও অবশেষে সেই বিখ্যাত ওরাকল বা ভবিষ্যৎ দ্রষ্টার দেখা পায়। এই ওরাকল এমন এক নারী যে কিনা ভবিষ্যতে কি ঘটবে তা আগে থেকেই নিখুঁতভাবে বলে দিতে পারে, এবং তার বলা কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি। নিও রুমে ঢোকা মাত্রই সে নিওকে বলে, ওই ফুলদানিটার কথা ভেবে একদম চিন্তা করো না। ওরাকেলের মুখে এ কথা শুনে নিও যখন ঘুরে দেখতে যায়, তখনই তার অজান্তেই ফুলদানিটা ধাক্কা লেগে নিচে পড়ে ভেঙে যায়। ওরাকেলের এই অদ্ভুত ক্ষমতা দেখে নিও অবাক হয়ে যায়। সে জানতে চায় মরফিয়াস যা বিশ্বাস করে সেটা কি সত্যি, সেই কি আসলেই সেই ত্রাণকর্তা বা দ্য ওয়ান। সে তাকে রহস্যময়ভাবে উত্তর দেয় যে সে শুধু বর্তমানের কিছু ঘটনার উপর ভিত্তি করে ভবিষ্যৎ অনুমান করতে পারে, কিন্তু মানুষের ইচ্ছা বা কর্মফলের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে নিওকে বলে উত্তরটা হয়তো সে বাইরের ঘরে থাকা ছোট মেয়েটির কাছ থেকে পেতে পারে। নিও বাইরে এসে দেখে একটি ছোট মেয়ে অবলীলায় একটি স্টিলের চামচকে নিজের ইচ্ছা মতো বাঁকিয়ে ফেলছে। নিওকে অবাক হতে দেখে মেয়েটি বলে, চামচটাকে বাঁকানো আসলে অসম্ভব, কারণ চামচ বলে আদতে কিছু নেই। যা পরিবর্তন হচ্ছে তা হলো তুমি নিজে, অর্থাৎ নিজের মনের সচেতনতা দিয়ে সে জগতের নিয়মকে বদলে দিচ্ছে। এই গভীর কথাটি নিওর মনে গেঁথে যায়। সে বুঝতে পারে যদি এই পুরো পৃথিবীটা স্রেফ একটা কোডিং হয়, তবে সেটাকে পরিবর্তন করার চাবিকাঠি হলো নিজের চিন্তাধারাকে বদলে ফেলা। এরপর তারা সবাই মিলে ম্যাট্রিক্স থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই একটি কালো বিড়াল নিওর নজরে আসে। সে খেয়াল করে একই বিড়াল ঠিক একইভাবে দুবার তার সামনে দিয়ে হেঁটে গেল। এই অদ্ভুত ঘটনা দেখে দলের সবাই সতর্ক হয়ে যায়, কারণ ম্যাট্রিক্সের দুনিয়ায় যখন কোনো কোডিং বা প্রোগ্রাম পরিবর্তন করা হয়, তখনই এমন ত্রুটি বা গ্লিচ দেখা দেয়। এর মানে হলো এজেন্টরা তাদের অবস্থান জেনে ফেলেছে। অন্যদিকে ট্যাঙ্কিও বিপদ বুঝতে পারে। এজেন্টরা তাদের ঘিরে ফেলেছে এবং টেলিফোন লাইন কেটে দিয়েছে, যার ফলে তাদের ফিরে আসার পথ বন্ধ হয়ে গেছে। তাদের দলের একজন সদস্য পুলিশের হাতে ধরা পড়ে যায় এবং ম্যাট্রিক্সের ভেতরে তাকে গুলি করে মারা হয়। যেহেতু ম্যাট্রিক্সের সাথে তাদের মস্তিষ্ক যুক্ত ছিল, তাই ম্যাট্রিক্সের ভেতরে মারা যাওয়ার সাথে সাথে বাস্তব জগতেও তার মৃত্যু ঘটে। পালানোর কোনো পথ না দেখে মরফিয়াস সবাইকে নিয়ে একটি পুরনো দেওয়ালের ভেতর দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু নামার সময় ওপর থেকে এক টুকরো পাথর পড়ে শব্দ হয় এবং এজেন্ট স্মিথ তাদের অবস্থান বুঝে ফেলে। নিওকে বাঁচাতে গিয়ে মরফিয়াস নিজেই নিজের জীবন বাজি রাখে। সে দেওয়াল ভেঙে এজেন্ট স্মিথের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাকিদের পালানোর সুযোগ করে দেয়। মরফিয়াস ধরা পড়ে যায়। বাকিরা যখন একটি গোপন স্থানে ফিরে আসে, তখন সাইফার নামের সেই বিশ্বাসঘাতক সদস্য সবার আগে বাস্তব জগতে ফিরে যায়। সে ট্যাঙ্কিকে আক্রমণ করে এবং একে একে সবার শরীর থেকে কানেক্টর খুলে দিতে শুরু করে। ম্যাট্রিক্সের ভেতরে থাকা অবস্থায় শরীর থেকে কানেক্টর টেনে খুলে দেওয়ার অর্থ হল সরাসরি মৃত্যু। সাইফার যখন নিওর কানেক্টর খুলতে যাচ্ছিল, ঠিক তখনই আহত ট্যাঙ্কি জ্ঞান ফিরে পায় এবং একটি লেজার গান দিয়ে সাইফারকে মেরে ফেলে। নিও আর অ্যানি ভাগ্যক্রমে বেঁচে যায় এবং বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু তারা জানতে পারে মরফিয়াস এজেন্টদের হাতে বন্দী। তাকে অমানসিক নির্যাতন করা হচ্ছে যাতে সে বাকি বিদ্রোহীদের অবস্থান বলে দেয়। নিও সিদ্ধান্ত নেয় সে মরফিয়াসকে একা ফেলে যাবে না। সে আর অ্যানি প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে আবারও ম্যাট্রিক্সে জগতে ফিরে যায়। একটি বড় বিল্ডিংয়ে ঢুকে নিও যখন সিকিউরিটির সামনে দাঁড়ায়, তখন সে তার সব অস্ত্র বের করে দেখায়, যা দেখে গার্ডরা হা হয়ে যায়। এরপর শুরু হয় এক বিধ্বংসী লড়াই। নিও আর অ্যানি অত্যন্ত নিপুণভাবে একতলার সব গার্ডকে খতম করে লিফট দিয়ে ওপরে উঠে যায়। তারা লিফটে একটি টাইম বোমা সেট করে ওপরের দিকে উঠে যায় এবং নিচে নামার সময় লিফটটি বিস্ফোরিত হয়ে পুরো বিল্ডিং কাঁপিয়ে দেয়। ওপরের ছাদে আসতে
বুঝতেই তাদের সামনে এক এজেন্ট হাজির হয়। নিও তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এজেন্টের গতি এত বেশি ছিল যে নিও তাকে স্পর্শও করতে পারে না। এজেন্ট যখন নিওকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তখন নিওর শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে অবিশ্বাস্যভাবে শরীর বাঁকিয়ে প্রতিটি গুলি এড়িয়ে যায়। বাতাসের গতির চেয়েও দ্রুত সে নিজেকে সরিয়ে নেয়, যা আগে কেউ কখনো করতে পারেনি। যদিও সে একটি গুলিতে সামান্য আহত হয়, কিন্তু অ্যানি ঠিক সময়ে এসে সেই এজেন্টকে গুলি করে নিওকে বাঁচিয়ে নেয়। Dodge this. এরপর তারা একটি হেলিকপ্টার নিয়ে মরফিয়াসকে উদ্ধার করতে যায়। নিও হেলিকপ্টার থেকে মেশিন গান দিয়ে এজেন্টদের উপর গুলির বৃষ্টি নামিয়ে দেয়। সেই সুযোগে মরফিয়াস নিজের বাঁধন ছিঁড়ে হেলিকপ্টারের দিকে লাফ দেয় এবং নিও তাকে মাঝ আকাশে ধরে ফেলে। তারা সফলভাবে মরফিয়াসকে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এবার তাদের বাস্তব জগতে ফেরার পালা। ট্যাঙ্কি তাদের জন্য একটি সাবওয়ে স্টেশনে প্রস্থান পথ বা এক্সিট পয়েন্ট তৈরি করে রাখে। মরফিয়াস আর অ্যানি সফলভাবে ফোন কলের মাধ্যমে ফিরে গেলেও ঠিক নিওর সময়ে এজেন্ট স্মিথ সেখানে হাজির হয় এবং ফোনটি ধ্বংস করে দেয়। নিও এবার পালানোর বদলে লড়াই করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় নিও আর এজেন্ট স্মিথের সেই ঐতিহাসিক লড়াই। নিও বুঝতে পারে সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে এজেন্ট স্মিথের চশমা পর্যন্ত ভেঙে ফেলে এবং তাকে ট্রেনের নিচে ফেলে দেয়। কিন্তু এজেন্টরা অমর, তাই স্মিথ আবার ফিরে আসে। নিও তখন সেখান থেকে পালিয়ে একটি বিল্ডিংয়ের ভেতর ঢোকে এবং ট্যাঙ্কি তাকে অন্য একটি প্রস্থানপথ বলে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত নিও যখন সেই রুমের দরজা খোলে, এজেন্ট স্মিথ সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। স্মিথ নিওকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায় এবং নিও নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাস্তব জগতে নিওর হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়, সবাই শোকাহত হয়ে পড়ে। ঠিক তখনই বাস্তব জগতে রোবট বা মেকানিক্যাল অক্টোপাসরা তাদের জাহাজ আক্রমণ করে। অ্যানি নিওর লাশের পাশে বসে থাকে এবং সে তার কানে কানে বলে যে ওরাকাল তাকে বলেছিল সে এমন একজনের প্রেমে পড়বে যে কিনা হবে দ্য ওয়ান। তাই নিও যদি ত্রাণকর্তা হয় তবে সে মরে যেতে পারে না। অ্যানি নিওকে ভালোবেসে একটি চুমু খায় এবং ঠিক তখনই ম্যাট্রিক্সের ভেতরে এক অলৌকিক কাণ্ড ঘটে। নিও আবার বেঁচে ওঠে। এজেন্ট স্মিথ আবার তাকে গুলি করার চেষ্টা করলে নিও স্রেফ হাত তুলে সব বুলেট মাঝ আকাশে থামিয়ে দেয়। নিও এখন আর কোনো সাধারণ মানুষ নয়, সে এখন এই পুরো ম্যাট্রিক্স জগৎকে স্রেফ ডিজিটাল কোড হিসেবে দেখতে পাচ্ছে। সে এজেন্ট স্মিথের ভিতরে ঢুকে পড়ে এবং তার কোডিং ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে চিরতরে ধ্বংস করে দেয়। নিও এখন উড়তে পারে এবং তার কাছে এই কাল্পনিক জগতের সব নিয়ম তুচ্ছ। নিও শেষ পর্যন্ত প্রমাণ করে যে সেই ত্রাণকর্তা। সে পুরো বিশ্বকে বার্তা পাঠায় যে এই বন্দিদশা আর বেশি দিন থাকবে না। বন্ধুরা, এই ছিল 1999 সালের কালজয়ী সিনেমা দ্য ম্যাট্রিক্স। এই সিনেমাটি শুধু একটি অ্যাকশন মুভি নয়, এটি আমাদের অস্তিত্ব আর বাস্তবতা নিয়ে গভীর এক দর্শন। IMDb-তে রেটিং 8.7 হওয়ার কারণ হলো এর অসামান্য গল্প বলার ধরন এবং সেই সময়ের সেরা ভিজুয়াল ইফেক্টস। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী মুভি এক্সপ্লেনেশন আপনার মিস না হয়। ধন্যবাদ।